সামরিক আদালতেই হবে শহীদ জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার। পুশিন বরদাস্ত করা হবে না, উগ্রবাদীদের ঠেকাতে মিয়ানমার সীমান্তে বসছে কাঁটাতারের বেড়া। তিনি পলাতক ছিলেন, দীর্ঘদিন ভিন্ন নাম ধারণ করে পার্শ্ববর্তী দেশে পলাতক ছিলেন। সেনা আইনেই বিচার করার জন্য আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরাতে দিল্লিকে নতুন চিঠি, চুক্তি অনুযায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন, জানান প্রতিমন্ত্রী। আমরা যে চিঠিটা দেওয়ার প্রয়োজন সেটাই আমরা দিয়েছি। আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে। যুগপৎ আন্দোলনের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন প্রধানমন্ত্রী। লক্ষ্য সামনে এগিয়ে যেতে খোলামেলা আলোচনা। রাজধানীর আরো 37 মোড়ে বসছে স্বয়ংক্রিয় সিগন্যাল, এআই ক্যামেরায় গাড়ির চাপ মেপে জ্বলবে লাল সবুজ বাতি। জিয়াউল ও সাইফুজ্জামানের বাড়িতে নানা অসঙ্গতি পেল দুদক। আবারও গ্রেপ্তার হয়ে কারাগারে রিজেন্টের শাহেদ। ককরোচ পার্টির পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ, ধরপাকড়। দিল্লি জুড়ে 163 ধারা জারি, বন্ধ মেট্রো সহ যান চলাচল। স্পেনে উচ্ছ্বাস, ইতিহাসের পাতায় ইয়ামান। রণক্ষেত্র আর্জেন্টিনার রাজধানী। ভঙ্গুর মেসি, অঝরে কাঁদলেন কোচ। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সানজিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর হোসেনের বিচার সামরিক আদালতেই হবে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে পিলখানায় বিজেপির সদর দপ্তর পরিদর্শন করেন তিনি। জানান, বিজেপিকে আরও শক্তিশালী করতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। বিজিবি সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে অপারেশনাল, প্রশিক্ষণ, প্রশাসনিক এবং চলমান উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাপারে অবহিত করেন বিজেপির কর্মকর্তারা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, সীমান্তে কোনো ধরনের পুশিন বরদাস্ত করা হবে না। বিজিবির উন্নয়নে সরকারের নেয়া নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। আমরা একজনকেও অবৈধভাবে এখানে পুশিন হতে দেইনি। আমাদের বর্ডার গার্ড, বিজিবি এবং জনগণের সহায়তা আমরা সফলভাবে এখনো পর্যন্ত সেটা ঠেকাতে সক্ষম হয়েছি। কিছু কিছু অবৈধ অনুপ্রবেশ করেছিল, তার সংখ্যা বেশি নয়, সেটা আমরা অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার গ্রেফতারকৃত আসামি মোজাফফর হোসেনের বিচার সামরিক আদালতেই করা হবে। মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর নামে যে আসামিকে গ্রেফতার করা হয়েছে, তার অন্যান্য সহযোগীদের যে বিচার সেটা সামরিক আদালতে হয়েছে। তখনকার সময়ে সেখানে কিছু ফাইন্ডিংস আছে। তিনি পলাতক ছিলেন, দীর্ঘদিন ভিন্ন নাম ধারণ করে পার্শ্ববর্তী দেশে পলাতক ছিলেন। সেনা আইনেই বিচার করার জন্য আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। জেনারেল কোর্ট মার্শাল করে সম্ভবত তার বিচারটা নিষ্পন্ন হবে। মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি সহ উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতা থাকায় কাঁটাতারের বেড়া দেয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই 109 কিলোমিটার। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডে দণ্ডিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে নতুন করে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। পাঠানো হয়েছে আদালতের রায়ের কপিও। বিশ্লেষকরা বলছেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির শর্ত অনুযায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে বাংলাদেশ। এখন ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কোন পথে যাবে তা নির্ভর করবে এই চিঠির ভবিষ্যতের উপর। জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভারতে আশ্রয় নেওয়া এই দুই আসামিকে ফেরত চেয়ে এরই মধ্যে দেশটিকে কয়েক দফায় অনানুষ্ঠানিক কূটনৈতিক পত্র পাঠিয়েছে বাংলাদেশ। তবে সম্প্রতি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দেয়া আদালতের রায়ও ভারতে পাঠানো হয়েছে, যার মাধ্যমে দেশটির সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির শর্ত প্রতিপালন করল বাংলাদেশ।
উনি যেহেতু পলাতক আসামি, ওনাকে ফিরিয়ে আনার জন্য আমরা যে চিঠিটা দেওয়ার প্রয়োজন সেটাই আমরা দিয়েছি। কূটনীতিতে যেই নর্মস আছে, যেই প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী আমরা এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে। বল এখন ভারতের কোর্টে এবং আমরা আশা করব যে ভারত ট্রিটি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের যে কূটনৈতিক সম্পর্ক তার অনেকটাই নির্ভর করছে ভারত শেখ হাসিনা সহ এই যে খুনিরা যারা আশ্রয় নিয়েছে তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কি ধরনের ব্যবহার করে। বিশ্লেষকদের মতে জুলাই আন্দোলনে সংঘটিত অপরাধের বিচারের প্রশ্নে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত হলো এর মাধ্যমে। ইন্ডিয়ার সাথে যে রিপেট্রিয়েশন আমাদের চুক্তি, সেই অনুযায়ী যে সরকার অ্যাক্ট করে কোর্টের অর্ডার পাঠিয়ে দেওয়া বা এই কমপ্লায়েন্সটা করা, এটা কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আশা করেছিলাম, যেটা হয়নি। কিন্তু বিএনপি যে জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে চায়, মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে চায়, আমি মনে করি তারই একটা রিফ্লেকশন এর মাধ্যমে হলো। চুক্তি অনুযায়ী অভিযুক্ত বা দণ্ডিতদের ফেরানোর ব্যবস্থা রয়েছে, তবে অনুরোধ পেলেই তাৎক্ষণিকভাবে কাউকে হস্তান্তরের বাধ্যবাধকতা নেই। এক্ষেত্রে দুই দেশের আইনি প্রক্রিয়া ও সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। যুগপৎ আন্দোলন সংগ্রামের শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আয়োজন করা হয়েছে। সরকার গঠনের পরেই প্রথম যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তারেক রহমান। মাঠের সব শরিককেই ডাকা হয়েছে এই অনুষ্ঠানে। নির্বাচনের আগে যারা বিএনপিতে যোগ দিয়েছেন, ডাক পেয়েছেন তারাও। মতামত ও পরামর্শের ভিত্তিতে কিভাবে সামনে এগোনো যায়, মূলত সেই বিষয়েই শরিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিএনপির চেয়ারম্যান। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আছেন সহকর্মী মারুফা রহমান, যাচ্ছি তার কাছে। মারুফা, সরকার গঠনের পরেই প্রথম শরিকদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী। শীর্ষ নেতাদের মাঝে কি প্রতিক্রিয়া দেখছেন? বৃষ্টি স্নাত একটি সন্ধ্যা, একে একে যুগপৎ আন্দোলনে থাকা বিএনপির যারা শরিক দল তারা সকলেই কিন্তু আসতে শুরু করেছে। সকলের মধ্যেই নিঃসন্দেহে উচ্ছ্বাস এবং উৎফুল্লতা আমরা দেখেছি। এবং আপনি জানেন যে নির্বাচনের পরে প্রধানমন্ত্রী এই প্রথম যুগপথে আন্দোলনে থাকা যেই শরিক দলগুলো এই দীর্ঘ লড়াই সংগ্রামে একসঙ্গে যারা ছিলেন বিএনপি সহ, তাদের সঙ্গে প্রধানমন্ত্রী আজকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন এবং বসবেন, মতবিনিময় করবেন। তো আমরা যতদূর জানি যে 34টি দলের 196 জন রাজনীতিবিদ এখানে অংশগ্রহণ করবেন এই নৈশভোজে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। বলা চলে প্রধানমন্ত্রী যে ঐক্যের ডাক দিয়েছেন, দেশ গড়ার যে ঐক্য, সেই ঐক্যের ডাকের ভিত্তিতেই এই ধারাবাহিক চলমান প্রধানমন্ত্রী যেই ধরনের সকলের সঙ্গে মতবিনিময় করছেন, সৌজন্য সাক্ষাৎ করছেন, এটি তারই একটি অন্যতম অংশ। এবং দেশ গড়ার কাজে প্রধানমন্ত্রী এই যুগপৎ আন্দোলনে শরিক যেই দলগুলো ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে, তাদেরকে নিয়ে আবার আজকে বসছেন এবং নৈশভোজে বসছেন দেশ গড়ার কাজে। সকলের মতামত নিয়ে কিভাবে ইতিবাচকভাবে এগিয়ে যাওয়া যায় এবং ঐক্যকে সুদৃঢ় রেখে সেই উদ্দেশ্যেই কিন্তু আজকের এই নৈশভোজ এবং প্রধানমন্ত্রীর ডাক। একই সঙ্গে প্রধানমন্ত্রী আসলে সকলকেই কিন্তু সর্বস্তরের মানুষকে সম্মানিত করছেন, শুভেচ্ছা বিনিময় করছেন এবং প্রধানমন্ত্রীর জায়গা থেকে সকলের সঙ্গেই কিন্তু তিনি যোগাযোগ স্থাপন করছেন এবং যোগাযোগ রক্ষা করছেন, সেটিরও এটি একটি অংশ। তো বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও কিন্তু এই নৈশভোজে অংশগ্রহণ করবেন এবং তাদের যে দীর্ঘ আন্দোলনের বিভিন্ন স্মৃতি, সেই স্মৃতিচারণ কিংবা আগামীর পথ চলায় আসলে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন রাজনৈতিক দল ভূমিকা রাখতে পারে, সেই বিষয়গুলো নিয়েই আসলে মূলত আজকের এই নৈশভোজে আলোচনা হতে পারে। তবে এই নৈশভোজ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এবং যারা আমন্ত্রিত তারা, তখন হয়তো আরও বিস্তারিত আমরা সুনির্দিষ্টভাবে জানতে পারবো যে কি কথা হলো ভেতরে। তো মোটামুটি এই ছিল সবশেষ তথ্য আমার কাছে। মারুফা, আপনাকে ধন্যবাদ। রাজধানী সড়কে শৃঙ্খলা ফেরানো ও যানজট কমাতে আরও 37টি গুরুত্বপূর্ণ মোড়ে বসতে যাচ্ছে দেশীয় প্রযুক্তির স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা। বিমানবন্দর থেকে কুড়িল, গুলশান, বনানী এবং আজিমপুর থেকে গাবতলী পর্যন্ত সড়ক এই সিগন্যালের আওতায় আসবে।
এই ব্যবস্থায় এআই ক্যামেরা ও সেন্সরের মাধ্যমে গাড়ির চাপ মেপে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হবে লাল সবুজ বাতি। হায়দার আলীর ক্যামেরায় নাইম আলজিকোর প্রতিবেদন। সিগন্যাল মেনে চলাচল করছে গাড়ি। রাজধানীর জাহাঙ্গীর গেট, ফার্ম গেট, বাংলা মোটর, শেরাটন মোড় হয়ে কাকরাইল, এমন 13টি মোড়ে সেমি অটোমেটিক ট্রাফিক সিগন্যাল, সাথে এআই প্রযুক্তির নজরদারি এই সাফল্য এনেছে। এবার আরও 37টি মোড়ে চালু হতে যাচ্ছে দেশীয় প্রযুক্তিতে তৈরি স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল। বিমানবন্দর থেকে কুড়িল, গুলশান, বনানীর বিভিন্ন পয়েন্ট, আজিমপুর থেকে গাবতলী সহ গুরুত্বপূর্ণ স্থানে নতুন সিগন্যাল ব্যবস্থায় থাকবে এআই ক্যামেরা ও সেন্সর, যেখানে যানবাহনের চাপ বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে সিগন্যালের সময় নির্ধারিত হবে। এতে অপ্রয়োজনীয় অপেক্ষা, যানজট ও জ্বালানি অপচয় কমবে বলে আশা করা হচ্ছে। এসি গাড়ির প্যাসেঞ্জার হলে এসি তো চলছে, এসি চলা মানে হচ্ছে 2 ঘন্টা কি পরিমাণ কার্বন নিঃসরণ হলো, আপনি 2 ঘন্টাতে কি পরিমাণ আপনি জ্বালানি তেল পোড়ালেন। তো যাতায়াত ব্যবস্থা যত উন্নত হবে, যত বেশি মোবিলিটি বাড়বে, অর্থনীতি তত বেশি গতিশীল হবে। এই করিডোরটা তো আসলে খুব বড় না, এটা তো ছোট একটা করিডোর, এখানে মামলা পরিমাণ কমেছে। নতুন এই সিগন্যালের পরিকল্পনা ও কারিগরি তদারকিতে রয়েছে বুয়েট। একটি কেন্দ্রীয় কন্ট্রোল সেন্টারের সাথে যুক্ত থাকবে সব সিগন্যাল। সেখান থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক নিয়ন্ত্রণের সুযোগ থাকবে। সিগন্যাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে ঢাকার 2 সিটি কর্পোরেশন। বাস রুট ফ্র্যাঞ্চাইজি, একটা কোম্পানির বাস একটা রুটে চলবে। এই আদর্শে যদি আমরা চলে যেতে পারি, তাহলে কিন্তু এআইয়ের উপরে তার যে ওয়ার্কলোড সেটাও কিন্তু কমে যাবে। তখন এআই শুধু দেখবে এই সুন্দর একটা ইকোসিস্টেমের মধ্যে কারা মানছে না। দেখা যাবে 95 জন মানছে, 5 জন মানছে না। আপনি সেই 5 জনকে আসলে পানিশমেন্ট দেবেন। আপাতত সিগন্যালের কন্ট্রোলটা আমরাই করছি, এবং এআইয়ের ক্যামেরার যে কন্ট্রোলটা এটা ডিএমপি ট্রাফিক বিভাগের কাছে আছে। এটা একটা স্টেজে গিয়ে এটা সিটি কর্পোরেশনকে এটাকে নিতে হবে। প্রকল্পটি সফল হলে ভবিষ্যতে রাজধানীর 120টি গুরুত্বপূর্ণ মোড় এই স্মার্ট ট্রাফিক নেটওয়ার্কের আওতায় আনা সম্ভব হবে বলে আশা সংশ্লিষ্টদের। হাতের ইশারায় ট্রাফিক নিয়ন্ত্রণের যুগ পেরিয়ে এবার প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনায় যাচ্ছে ঢাকা। তবে শুধু প্রযুক্তিই নয়, চালকদের নিয়ম মেনে চলা এবং কার্যকর তদারকি নির্ধারণ করবে এই পদ্ধতি কতটা সফল। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। দুর্নীতির মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের 9তলা ভবন নিয়ন্ত্রণে নিয়েছে দুদক। সোমবার পূর্বাচল জলছিঁড়িতে অভিযান চালিয়ে তারা খুঁজে পায় বিপুল পরিমাণ আর্থিক অসঙ্গতির তথ্য। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানে জব্দ করা 18 কোটি টাকার 2টি ফ্ল্যাটে মিলেছে দুর্নীতির নানা আলামত সহ 260 ধরনের সামগ্রী। 40 কোটি টাকার অবৈধ সম্পদ ও 342 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে 2025 সালে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির আবেদনে তাদের সম্পদ যাতে বিক্রি করতে না পারে সেজন্য আদালত জব্দের আদেশ দেন। জব্দের তালিকায় থাকা পূর্বাচল জলছিঁড়িতে 9তলা ভবন নিয়ন্ত্রণে সোমবার সকাল থেকে কাজ শুরু করে দুদক, যেখানে আসবাবপত্র সহ আর্থিক লেনদেনের বিপুল পরিমাণ তথ্য মেলে। গত 24/4/2025 তারিখের বিজ্ঞ আদালতের 3 নং আদেশ মূলে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান ওনার সম্পত্তি ক্রোক এবং অবরুদ্ধ করা হয়। আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে বিভিন্ন ধরনের আসবাবপত্র আছে, তারপরে ব্যবহার্য সামগ্রী বা পোশাক পরিচ্ছদ বিপুল পরিমাণ পাওয়া গেছে। এছাড়া কিছু আর্থিক অসঙ্গতির দালিলিক তথ্য প্রমাণ পেয়েছে। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানে 18 কোটি টাকার 2টি ফ্ল্যাট 2 দিন অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে নিয়েছে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, যেখানে দুর্নীতির নানা আলামত সহ 260 ধরনের সামগ্রী মিলেছে। বিজ্ঞ আদালতের আদেশে আমাদের দুদকের পরিচালক সম্পদ ব্যবস্থাপনা ইউনিটকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যে 2টি অবরুদ্ধ ফ্ল্যাট ছিল তার রিসিভার নিয়োগ করা হয়েছিল। রক্ষণাবেক্ষণের জন্য যাকে রিসিভার নিয়োগ করা হয়েছে তিনি আদালতের আদেশক্রমে এগুলোর ব্যবস্থাপনা করবেন। সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে 9 দেশে 10,000 কোটি টাকা অর্থ পাচারের প্রমাণ পেয়েছে দুদক। 2টি অবরুদ্ধ ফ্ল্যাটের বিষয়ে মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আবারও গ্রেপ্তার হলেন আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। এবার তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে রাজধানীর পল্লবী থানার একটি মামলায়। তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানায়, শাহেদের বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে ইসিবি এলাকায় অভিযান চালানো হয়। করোনা শনাক্তের পরীক্ষায় জালিয়াতি সহ নানা কারণে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ 2024 সালের 4 সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে মোট 96টি মামলা ছিল। 5টি মামলায় সাজাপ্রাপ্ত। সব মামলাতেই জামিন পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছিল। এবার তিনি গ্রেফতার হলেন রাজধানীর পল্লবী থানার একটি মামলায়। ইসিবি চত্বর থেকে তাকে গ্রেফতার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। হাজির করা হলে তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছে আদালত। আদালত জিজ্ঞাসা করছে যে আপনি চেকের 50% টাকা জমা দিবেন কিনা। উনি জমা দিবে, অথবা টাকার পরিমাণটা একটু বেশি, 1-2 দিন সময় লাগতে পারে। আমরা হয়তো আগামীকালকে বা পরশুদিন আপিলের সত্ত্বে আমরা যাবেন। 2020 সালের 6 জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। তখন পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া যায়। হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়। মামলা হয় 17 জনের বিরুদ্ধে। একই বছরের 15 জুলাই ভারতে পালানোর সময় সাতক্ষীরা থেকে শাহেদকে গ্রেফতার করে র্যাব। শাফিয়া রাসনা, নিউজ 24, ঢাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উৎপাদনমুখী উন্নয়নের ধারা অব্যাহত রেখে দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করে যাচ্ছে সরকার, জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত বায়লা ফিউচার সামিট 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা জানান। তৈরি পোশাক শিল্পের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা, প্রযুক্তির ব্যবহার এবং রোডম্যাপ তৈরিতে এই সামিটের আয়োজন করা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের কর্মসংস্থানের উপর গুরুত্ব দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আজ আমাদের লক্ষ্য হলো তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি দক্ষ, কর্মমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। 16 বছর পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, আর সেই গৌরবময় মুহূর্তে আনন্দের সাগরে ভাসছে দেশটি। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি ঘরে তোলার পর রাজধানী মাদ্রিদ পরিণত হয় এক বিজয় মিছিলের নগরীতে। আলোকিত শহরে সমর্থকদের উচ্ছ্বাস আর বিজয়ের গানে রাতভর মুখর ছিল শহরের প্রতিটি প্রান্ত। স্পেন জুড়ে এখন বইছে উৎসবের জোয়ার। বিশ্বকাপ জয়ের পর রাতভর আনন্দে মেতে ওঠে রাজধানী মাদ্রিদ। কলন প্লাজা থেকে শুরু করে বিখ্যাত সিবেলেস ফোয়ারা, লাল ধোয়া আর আতশবাজির আলোয় যেন রঙিন হয়ে ওঠে পুরো শহর। কেউ ট্রাফিক সিগন্যালের ওপর উঠে জ্বালিয়েছেন লাল ফ্লেয়ার, কেউ আবার হাজারো সমর্থকের সঙ্গে গলা মিলিয়ে গেয়েছেন বিজয়ের গান। শুধু মাদ্রিদের মানুষই নন, স্পেনের বিভিন্ন শহর এমনকি বিদেশ থেকেও সমর্থকরা ছুটে এসেছেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা ভীষণ আনন্দিত, কারণ আমরা প্রমাণ করেছি আমরাই পুরো বিশ্বের সেরা। এই শিরোপা আমাদের প্রাপ্য। পুরো টুর্নামেন্টে আমাদের দল অসাধারণ ফুটবল খেলেছে। ফাইনালেও ছিল স্পেনের দুর্দান্ত লড়াই। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করা লা রোহারা আর্জেন্টিনার বিপক্ষেও দীর্ঘ সময় গোলের দেখা না পেলেও শেষ পর্যন্ত ইতিহাস গড়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নেয়। আর সেই ঐতিহাসিক সাফল্যের আনন্দে রাতভর নেচে গিয়ে বিজয় উৎসবে মাতেন লাখো স্প্যানিশ সমর্থক। খালেদুল ইসলাম দানভীর, নিউজ 24। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে হারের পর রণক্ষেত্রে পরিণত হয় আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস। পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের মধ্যে হয় ব্যাপক সংঘর্ষ। আর এদিকে ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন আলবিসেলেস্তাদের কোচ লিওনেল স্কালোনি। স্পেনের কাছে হারের পরই মেজাজ হারিয়ে ফেলে আর্জেন্টিনার সমর্থকরা। দেশটির রাজধানী বুয়েনোস আইরেসের ওবেলিস্কের কাছে সমর্থকরা সহিংসতায় জড়িয়ে পড়ে। একদল লোক পুলিশের দিকে পাথর ও বোতল ছুঁড়তে শুরু করে। এই সংঘর্ষের কারণে এলাকার প্রধান সড়কগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়। যদিও সেখানে কেউ আহত হয়নি, কাউকে গ্রেপ্তারও করা হয়নি। এদিকে ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে অঝরে কাঁদলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
তীরে এসে তরি ডোবার কষ্ট তার থেকে কেই বা বেশি বুঝবেন? কোচ হিসেবে আর্জেন্টিনার দায়িত্বে থাকবেন কিনা সেটি ছেড়ে দিয়েছেন সময়ের উপর। কোচিং স্টাফ এবং খেলোয়াড় হিসেবে আমরা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত সবকিছু উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি এবং আমি মনে করি আমার কিছুটা সময় নিয়ে বিষয়টি আরো ভাবা উচিত। এই জায়গাটা চমৎকার, একটা স্বপ্নের চাকুরি। জীবনে কখনো ভাবিনি যে এমন একটা ফল হবে। খুব খারাপ লাগছে। এদিকে আর্জেন্টিনার রাষ্ট্রপতি হ্যাভিয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছে দল রানার্স আপ হওয়াকে সম্মান জানাতে জাতীয় ছুটি ঘোষণা করা হবে। শুভদেবনাথ, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।